দর্শক, জেরুসালেম প্রেজেন্টস মিট দ্য পিপল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জান্নাতুন নাইম। আজকে আমরা আলোচনা করব গেল এক সপ্তাহে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কিছু ঘটনা নিয়ে, যার মধ্যে রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডন সফর এবং সেই সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠকের পর দেশের রাজনীতিতে কতটা পরিবর্তন এলো, বিচার, সংস্কার এবং ঐকমত্যের প্রশ্ন কতটা এগোনো গেল, এবং সেই সাথে ইরান ইসরায়েল যুদ্ধের ফলে বাংলাদেশে কোনো প্রভাব পড়তে পারে নাকি সেই বিষয়টি আমরা নিয়ে আসবার চেষ্টা করব। আমাদের সাথে কথা বলতে স্টুডিওতে রয়েছেন সাবেক সংসদ সদস্য এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুমিন ফারহানা, এবং আরও রয়েছেন লেখক ও গবেষক আলতাফ পারভেজ। ব্যারিস্টার রুমিন ফারহানা এবং আলতাফ পারভেজ, আপনাদের দুজনকেই স্বাগত। এবং দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন তরুণ প্রজন্মের প্রতিনিধিরা। আজকে তারাও সরাসরি আমাদের অতিথিদেরকে প্রশ্ন করতে পারবেন। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছিলাম যে নির্বাচন নিয়ে বিএনপির মধ্যেই আমি বলবো যে বেশ সংশয় সন্দেহ ছিল, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আপনারা বেশ অনেকটা অবিশ্বাসও করেছেন, সরাসরি বলেছেন বিভিন্ন জায়গাতে। এখন সেই সংশয় সন্দেহ অবিশ্বাস এ ধরনের বিষয়গুলো কেটে গেছে নাকি? অন্তর্বর্তী সরকারের সাথে আপনাদের যে আপাত দূরত্ব চোখে পড়ছিল তা কি ঘুচেছে নাকি? আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডেফিনেটলি এক ধরনের স্বস্তির অবস্থা তো ফিরে এসছে বাংলাদেশের রাজনীতিতে। আমরা দেখেছিলাম একটা রাজনৈতিক অস্থিরতা, সামাজিক অস্থিরতা, অর্থনৈতিক অস্থিরতা, চারপাশে এক ধরনের স্থবিরতা, অবিশ্বাস, সন্দেহ এবং প্রশ্ন, যেটি একটা সুস্থ ধারার রাজনীতির জন্য ডেফিনেটলি ভালো নয়। সেই জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে বৈঠক, এটি বেশ দীর্ঘ বৈঠক হয়েছে, 1.5 ঘন্টা 1-on-1 মিটিং হয়েছে, এবং শুরুতেও আমরা তাদের দুজনকে যেরকম হাস্যোজ্জ্বল এবং কর্ডিয়াল দেখেছি, যখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বের হলেন তখনও কিন্তু আমি তার মধ্যে সেই কনফিডেন্স এবং সেই হাস্যোজ্জ্বল একটা আস্থার যেই প্রতিচ্ছবি, সেটা আমার কাছে মনে হয়েছে যে একটা সফল মিটিংয়ের যেই আউটকাম হওয়ার কথা সেটি। এবং অত্যন্ত লক্ষণীয় বিষয়, বিএনপি কিন্তু এর আগে বেশ কয়েকবার এই অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈঠক করেছে, নানান বিষয়ে আলোচনা হয়েছে, কিন্তু কখনোই বিএনপি মিটিং থেকে বের হয়ে এসে আমরা সন্তুষ্ট বা একটা আশাব্যঞ্জক আলোচনা হয়েছে এরকম কথা কিন্তু আমরা শুনিনি। দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম আমরা দেখলাম যে দুজন প্রধান, সরকার প্রধান এবং বিএনপির রাজনৈতিক দলের প্রধান হিসেবে জনাব তারেক রহমান, তারা যখন এই বৈঠকটি করলেন, দুজনের মধ্যে এক ধরনের আস্থা, বিশ্বাস এবং কি বলবো, এক ধরনের বাংলাদেশের রাজনীতিতে যে একটা স্থিতিশীলতা আসতে যাচ্ছে সেই বার্তা আমরা পেয়েছি। এই টোনে আমি একটু আলতাফ পারভেজ আপনার কাছে জানতে চাচ্ছিলাম, যেদিন এই মিটিংটি হলো আপনি লিখলেন এই বৈঠকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বার্তা দিচ্ছে তা হলো গণঅভ্যুত্থান আপাতত স্রেফ ক্ষমতা হস্তান্তরে পরিণত হচ্ছে এবং সেটা আরও খারাপ বিকল্পের চেয়ে হয়তো ভালো। আরেকটা লাইন আপনি লিখেছেন যে রাজনীতির ভরকেন্দ্র এখন তারেক রহমান। কেন আপনার কাছে স্রেফ ক্ষমতা হস্তান্তর বলে মনে হচ্ছে? সংস্কার ইস্যুকে এখন মানে আপনার কাছে কি মনে হচ্ছে যে দীর্ঘসূত্রতা তৈরি হবে বা সংস্কারগুলো থিমিয়ে পড়বে নাকি? এবং তারেক রহমানের বাংলাদেশে এখন রাজনীতিতে অবস্থানটা ঠিক কোথায় চলে আসলো? না, প্রথমত যে এই যে বৈঠকটা হলো তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার, এটা খুব ইতিবাচক। এটা ফারহানা ম্যাডাম যেটা বললেন এটা ঠিক, কারণ দেশে নির্বাচন কবে হবে এই বিষয়ে একটা উদ্বেগ, ধোঁয়াশা অবস্থা ছিল। কিন্তু আরেকটা উদ্বেগ আছে, সেটা হলো সংস্কার কি হবে, কবে হবে, কতটুকু সংস্কার হবে। কারণ আজকে যে সরকার এবং বাস্তবতায় আমরা এসে পড়েছি সেটা হলো জুলাই অভ্যুত্থানের ফলে জুলাই অভ্যুত্থানের ভিতর দিয়ে তো প্রধান আকাঙ্ক্ষা ছিল উপনিবেশিক রাষ্ট্র কাঠামোর সংস্কার, আমাদের পুলিশি ব্যবস্থার সংস্কার, অর্থনৈতিক সম্পর্কের সংস্কার, আমাদের প্রশাসনের সংস্কার, নির্বাচনও একটা গুরুত্বপূর্ণ সংস্কার। কিন্তু গত 10 মাসে সংস্কারের ক্ষেত্রে আমরা এগোতে পারিনি কিছু। ফলে মানুষের ভিতর এবং 10 মাসের নির্বাচন বিষয়ে কোনো রোডম্যাপ পাওয়া যাচ্ছিল না। এখন এই বৈঠকের ফলে নির্বাচন বিষয়ে একটা রোডম্যাপ দৃশ্যগোচর হয়েছে। স্বভাবতই বিএনপি উচ্ছ্বসিত এবং উল্লসিত, কিন্তু মানুষ দ্বিতীয় বিষয়টা সম্পর্কেও জানতে আগ্রহী, কিন্তু সেই বিষয়ে কিন্তু আমরা কিছু জানতে পারছি না এবং গত 10 মাসে সেই বিষয়ে কোনো অগ্রগতি নেই। এখন যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে ধারণা করা হচ্ছে, খুবই অল্প সময়, এবং সংস্কার বিষয়ে যেই টানাপোড়েনটা আমরা দেখছি সেইটা তো আসলে আশান্বিত হওয়ার মতো না। আমি যদি সুনির্দিষ্টভাবে বলি, 10টা সংস্কার কমিশন হয়েছে, প্রতিটি সংস্কার কমিশনে প্রায় 200 করে সুপারিশ রয়েছে।
তার মানে গড় সব মিলে প্রায় 2000 সুপারিশ রয়েছে। তার মধ্যে 166টি নিয়ে এখন আলাপ হচ্ছে। সরকার 166টি সংস্কার প্রস্তাব নিয়ে বিতর্ক শুরু করেছে। কিসের ভিত্তিতে এটা হলো আমরা জানি না, কিন্তু 166টা নিয়ে হচ্ছে। এই 166টার ভিতর কিন্তু অর্থনৈতিক প্রসঙ্গে কোনো আলাপ দেখছি না, পুলিশি ব্যবস্থার সংস্কার নিয়ে কোনো আলাপ দেখছি না, শিক্ষা বিষয়ে, স্বাস্থ্য বিষয়ে আমরা কোনো আলাপ দেখছি না। আলাপগুলো মূলত কেন্দ্রীভূত হয়ে আছে পার্লামেন্টের ধরন কী হবে, নির্বাচন কিভাবে হবে, প্রধানমন্ত্রী 2 বার একজন থাকবেন না 3 বার থাকবেন, এগুলি গুরুত্বপূর্ণ, এটা ঠিক আছে। কিন্তু বাংলাদেশের কৃষক সমাজ, শ্রমিক সমাজ, যারা সংখ্যাগরিষ্ঠ বেশি মানুষ, এবং বৈষম্য বিরোধী আন্দোলনের বৈষম্য কমানোর ক্ষেত্রে যারা বড় দাবিদার, যাদের জন্য বৈষম্য কমানোটা প্রধানতম বিষয়, তারা কিন্তু গত 10 মাসে কিছু পায়নি। এবং বিএনপি এক্ষেত্রে, বিএনপি এবং অন্য প্রধান দলগুলো এখন পর্যন্ত কিন্তু বড় ধরনের কোনো ঐক্যমত বা প্রতিশ্রুতি বা অঙ্গীকার কিন্তু দেয়নি প্রকাশ্যে। আমি যদি বলি এই যে 166টা বিষয়ে যে আলাপ হচ্ছে, পুলিশি ব্যবস্থার সংস্কার বলে কিছু নেই সেখানে, মানে এই 166টার মধ্যে অন্তর্ভুক্তই হয়নি। অথচ বৈষম্য বিরোধী আন্দোলনের প্রধান একটা এজেন্ডা ছিল পুলিশি ব্যবস্থার সংস্কার। পুলিশি নিপীড়নের বিরুদ্ধেই তো 15 বছর বড় ধরনের ক্ষোভ বিক্ষোভ জমেছিল। প্রশাসন বিষয়ে যে সংস্কার কমিশন হয়, সেই বিষয়ে এটা গত বছর ডিসেম্বরেই এটা হয়ে গিয়েছিল জি আব্দুল মহিদ চৌধুরীর নেতৃত্বে। সেই বিষয়ে আমরা কিন্তু কোনো আলোচনা শুনি না। ফলে আমি বলবো যে যদি সংস্কার না হয়, এটা তো স্রেফ ক্ষমতা হস্তান্তরই হবে। হ্যাঁ, মানুষ নির্বাচনের এই রোডম্যাপে প্রচণ্ডভাবে খুশি, সন্তুষ্ট। বিশেষ করে নির্বাচনী রোডম্যাপ না থাকে কিন্তু বিনিয়োগ আটকে ছিল, বিনিয়োগকারীরা বিনিয়োগ করছিলেন না। বিনিয়োগ না থাকলে কর্মসংস্থানও হয় না, এবং বিনিয়োগ এবং কর্মসংস্থান না থাকার কারণে অর্থনীতিতে একটা মন্দা অবস্থা কিন্তু শুরু হয়ে গেছে। আমাদের জিডিপি গত 30 বছরের ভিতর এবছর সবচেয়ে কম, করোনার সময়টা বাদ দিলে। এরকম অনেকগুলো সূচক নিম্নমুখী। সে কারণে মানুষ নির্বাচনে খুশি, কিন্তু মানুষ শুধুই নির্বাচনে খুশি নয়। দর্শকদের কাছ থেকে প্রশ্ন নিয়ে আসবো। ওপাশ থেকে আপনি করবেন প্রথম প্রশ্ন। জি, একটু সংক্ষেপে করবেন। আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে রুমিন ফারহানা ম্যামের কাছে, যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমরা দেখেছি যে আওয়ামী লীগের যেই অঙ্গ সংগঠন অর্থাৎ ছাত্রলীগ, তো তাদের বিরুদ্ধে কেউ যদি কোনো প্রকার আওয়াজ তুলতো বা কথা বলতো, তো যারা কথা বলতো তাদের উপর হচ্ছে আওয়ামী লীগের লোকজন ঝাঁপিয়ে পড়তো। তো এখন বর্তমান সময়ে এসে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির যেই অঙ্গ সংগঠন আছে অর্থাৎ যুবদল বা ছাত্রদল, তাদের বিরুদ্ধে যদি কেউ কথা বলছে, তারাও আওয়ামী লীগের মতো সেই সেম কাজটাই করছে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে সাধারণ যেই জনগণ বাংলাদেশের, তারা কি আসলে তাদের মতামত প্রকাশের যেই স্বাধীনতাটা, সেই স্বাধীনতাটা কি আসলে কোনোদিনই পাবে না? কি বলবেন এই সম্পর্কে? আপনি করবেন ওখান থেকে। কাগজ কলম দিতে হতো, মনে রাখতে পারবো। আমি তাহলে মনে করে দিব। উনি ছাত্রলীগ। আসসালামু আলাইকুম, আমি জান্নাত রহমান আনানিয়া। আমার প্রথম প্রশ্ন হচ্ছে আপুর কাছে, সেটা হচ্ছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এবং পরবর্তী সময় সাধারণ জনগণের পাশাপাশি বিএনপির বড় বড় নেতাকর্মীদেরও একটা কৃতজ্ঞতা বোধ স্টুডেন্টদের প্রতি হচ্ছে দেখা গিয়েছে, কিন্তু পরবর্তীতে সময়ের সাথে সাথে সেটা পরিবর্তন হয়ে এখন এমন দেখা যাচ্ছে যে বিএনপি হচ্ছে একটা মেইন রোল প্লে করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে, যেখানে এত বছর ধরে বিএনপির ডাকে সাধারণ জনগণের সারাটুকু আমরা দেখেছি, এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের যে ডাক ছিল সেটাতে জনগণকে নিজেদের হাতে জীবন নিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তেও আমরা দেখেছি। দুইটার মধ্যে তফাৎ রয়েছে। দ্বিতীয় প্রশ্ন আমার স্যার এবং আপু দুইজনের কাছে, সেটা হচ্ছে যে এই যে নির্বাচনটাকে এত বেশি জোর দেওয়া হচ্ছে, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটি দেশের জন্য, কিন্তু এত বড় খুনি ফ্যাসিস্ট সরকারের উপযুক্ত শাস্তি হওয়ার পূর্বেই এরকম একটা নির্বাচন আসলে সাধারণ জনগণ কতটুকু মেনে নিবে, যেখানে তারাই মূলত ভুক্তভোগী ছিল অনেক জায়গা থেকে, যেখানে হচ্ছে আমরা অনেক শহীদ ভাইদেরকেও দেখেছি যাদের পরিবার হয়তো এখনো এই শোক ভুলতে পারেনি। এই দুটো কোশ্চেন। ধন্যবাদ। রুমিন আপার কাছে প্রথমে ছাত্রলীগের সাথে একজন ছাত্র দলের তুলনা করেছে, এবং দ্বিতীয়টি হচ্ছে ওই নির্বাচন নিয়ে যে আকাঙ্ক্ষা। আচ্ছা, ছাত্রলীগের আমাদের যে অভিজ্ঞতা, আমরা দেখেছি তারা হেলমেট পরে মাঠে নেমে যেত।
তারা হেলমেট পরে পুলিশের সঙ্গে মিশে যেত, তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এমনভাবে মিশে যেত যে আমরা যারা মিটিংয়ে যেতাম আমরা অনেক সময় বুঝতেও পারতাম না যে কে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আর কে ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সদস্য। আমি আপনার কাছে বিনীতভাবে জানতে চাই, বিএনপিকে কি আপনারা সেরকম এখনো দেখেছেন? সেরকম তো দেখা যায়নি, তাই না? আর দুই হচ্ছে, বিএনপি কিন্তু ইতিমধ্যেই নানান রকম বিশৃঙ্খল কাজের সঙ্গে যুক্ত থাকবার অপরাধে নিজের দলের প্রায় 3.5 থেকে 4 হাজার নেতাকর্মীকে বহিষ্কার করেছে। এই যে বহিষ্কারটা, এটা কিন্তু একসাথে অনেকগুলো মেসেজ দেয়। কীরকম? এক হচ্ছে বিএনপি ডিনায়ালের মধ্যে নাই, অস্বীকারের যে সংস্কৃতি আমরা রাজনীতিতে এত বছর দেখে এসছি, না আমার দল কিছু করে নাই, বা কেউ ধরা পড়লে উনি আমার দলের সদস্য না, কিংবা কেউ ধরা পড়লে না সে বহিরাগত, সে ছাত্রলীগ সেজে এসছে। এই যে একটা ডিনায়াল, অস্বীকার করার যে একটা সংস্কৃতি, এটা না, এটা বিএনপির মধ্যে আমরা এখনো দেখি নাই। বিএনপি তার 3.5 থেকে 4 হাজার নেতাকর্মী বহিষ্কার করেছে। দুই হলো, কিছু ঘটনায় আমি ব্যক্তিগতভাবে জানি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্পেসিফিক্যালি নির্দেশ দিয়ে তার দলের নেতাকর্মীকে পুলিশে অ্যারেস্ট করিয়েছে, থানায় গ্রেফতার করতে বাধ্য করেছে। আপনি আমাকে বলেন তো, শেখ হাসিনা সাথে কি এটা আকাশ পাতাল ডিফারেন্স মনে হচ্ছে না? আমি আপনাকে একটা কথা বলি, একদিনে বাংলাদেশ স্বর্গ হবে না, প্লিজ ডোন্ট এক্সপেক্ট দ্যাট, একদিনে হবে না। কিন্তু এই যে পরিবর্তনগুলো, এগুলো কি আপনাদের কাছে বড় বলে মনে হয় না? 3 হলো, অ্যাক্টিং চেয়ারম্যান যখন আমাদের সাথে থানা পর্যায়ের মিটিংয়ে গিয়ে বসেন, ধরেন আমার থানা ব্রাহ্মণবাড়িয়া, আমাদের সঙ্গে যখন ব্রাহ্মণবাড়িয়ার মিটিংয়ে উনি বসেছেন, সরাইল উপজেলার মিটিংয়ে বসেছেন, উনি নেতাকর্মীদেরকে একদম স্পেসিফিক্যালি বলেছেন যে মাথায় রাখবে, আমি যদি জানতে পারি বা আমার দলের নীতি নির্ধারণী মহলের কাছে যদি কোনো খবর আসে যে তোমরা কোনো রকম কোনো দুর্নীতি বা বিশৃঙ্খলার সঙ্গে যুক্ত, আমি নির্দেশ দিচ্ছি, মানে আমাদেরকে বলছে যে আমি নির্দেশ দিচ্ছি আপনারা আপনাদের নেতাকর্মীদের বিরুদ্ধে ডাইরেক্ট থানায় যাবেন, ব্যবস্থা নেবেন এবং ওসিকে মেক শিওর করবেন যে ওসি তাদের বিরুদ্ধে দল মত কোনো কিছু বিবেচনায় না নিয়ে ব্যবস্থা নেয়। এখন কথা হলো, বাংলাদেশে তো একটি সরকার আছে, বিএনপি তো এখন সরকারে নাই, তাই না? সো এখন বাংলাদেশে যদি কোনো ফৌজদারি অপরাধ হয়, সেটা নিয়ন্ত্রণ করবার এবং দেখবার দায়িত্ব বাংলাদেশে এখন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে যেই উপদেষ্টা আছেন তার, এবং থানাগুলো যাতে ক্রিমিনাল যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় সেটাও দেখবার এবং এনশিওর করবার দায়িত্ব কিন্তু তার। যখন বিএনপি ক্ষমতায় আসবে, তখন যদি আপনারা দেখেন যে ফৌজদারি অপরাধ ঘটবার সত্ত্বেও আমরা ব্যবস্থা নিচ্ছি না বা বিএনপি ব্যবস্থা নিচ্ছে না, তখন ডেফিনেটলি আপনারা আমাদেরকে জবাবদিহিতার মধ্যে আনার পূর্ণ অধিকার আপনাদের আছে। কিন্তু এখনো তো আসলে আমরা ক্ষমতায় নাই। আর আপনার যেই প্রশ্নটা আপনি করেছিলেন যে বিএনপি প্রথমে ক্রেডিট দিয়েছিল স্টুডেন্টদেরকে, বাট তারপরে তারা আস্তে আস্তে পুরো ক্রেডিট নিজেরা ক্লেম করে, এবং জাস্ট একটা নির্বাচন সব কিছুর সমাধান হতে পারে না। দেখুন, আমরা যখন গণ অভ্যুত্থানটা হয়, আমি স্টুডেন্ট না, আমি টিচার হওয়ার মতো, কিন্তু আমি কিন্তু স্টুডেন্টদের সঙ্গে মিশে গিয়েছিলাম। এবং আপনারা যদি মনে করে দেখেন, আমি যখন মিশে গেলাম স্টুডেন্টদের সাথে, আমি প্রথমে একটা কথা বলেছি, আমি কোনো দল থেকে আসিনি। কেন বলেছি এই কথাটা? বিকজ আই এম আ নোন ফেস। আমি যাওয়া মানে বিএনপি যাওয়া। আমি কেন এই কথাটা বলেছি এ কারণেই, যদি আমি বলি আমি বিএনপি থেকে গেছি, সরকার মানে শেখ হাসিনা সরকারের নির্বিচারে এই আন্দোলন দমন করে ফেলার একটা অজুহাত তারা তৈরি করতে পারতো, যেটা একটা পলিটিক্যাল মুভমেন্ট, এটা সরকারকে সরানোর মুভমেন্ট, এটা একটা রাজনৈতিক আন্দোলন। সো এটাকে দমন করো, অতীতে 15 বছর যেভাবে দমন করেছে সেইভাবে দমন করতো। সো সেটা যাতে না করে, আমাদের ছাত্রদল, আমাদের যুবদল, আমাদের বিএনপির বহু নেতাকর্মী এই আন্দোলনে কিন্তু মিলেমিশে গিয়েছিল। আমি যখন শহীদ মিনারের মানে ইয়েতে দাঁড়ানো লক্ষ লক্ষ জনতা আমার সামনে, আপনাদের মনে থাকার কথা 3 তারিখের কথা আমি বলছি, আমার চারপাশ থেকে আস্তে করে বলছে, আপা আমি কিন্তু ছাত্রদল, আপা আমি কিন্তু ছাত্রদলের অমুক থানার। আমি চুপ, কোনো বলো না এই কথাগুলো, ঠিক আছে?
কোনো ব্যানারে যদি তারা আসতো, ছাত্রদল, ছাত্র শিবির বা ছাত্র অধিকার, তাদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হতো, এই আন্দোলন সফল হতো না। সো এই আন্দোলনে আমরা পিছনে না থাকলে এই আন্দোলন এত বড় রূপ লাভ করতো না। আবার আমরা আমাদের পরিচয় দিয়ে সামনে আসলে এই আন্দোলনকে একদিনের মধ্যে ক্রাশ করে ফেলা হতো। সো রাজনীতিতে কৌশল খুব গুরুত্বপূর্ণ। আপনি চিন্তা করে দেখেন, আজকে যখন স্টুডেন্টরা একটা মিটিং কল করে, তখন যদি তারা জামাত কিংবা ইসলামী আন্দোলন বা অন্যান্য ইসলামিক দলগুলো বা গোষ্ঠীগুলো, হেফাজত, তাদের সাহায্য না নেয়, কেবলমাত্র এনসিপির নামে কোনো প্রোগ্রাম অর্গানাইজ করার চেষ্টা করে, আমরা সেখানে মানুষকে দেখি না। আমি এভাবে বলতে চাই না, বাচ্চারা আমাদের ছোট ভাই বোন, আমাদের ছেলে, আমাদের সন্তানের মতো, বাট আনফর্চুনেটলি করাপশনের অভিযোগ তাদের বিরুদ্ধে এসছে। শত শত কোটি টাকা যেটা হাসিনার সময় 15 বছরে লেগেছিল, সেটা 15 মাসে হয়েছে। এবং আরো অনেক অভিযোগ এসছে, যেটা একটা রাজনৈতিক দলের সূচনাতেই অনেক বড় ধাক্কা। আমি একটু জনাব আলতাফ পারভেজ আপনার কাছে চলে আসতে চাই। আপনার কাছে একটি প্রশ্ন ছিল যে নির্বাচন, মানে বিচার প্রক্রিয়া না শেষ করে নির্বাচনের দিকে যাওয়াটা কিভাবে দেখছেন? এটা আমি উত্তর দিচ্ছি। আমি এর আগে কি এই বিষয়ে একটু জি অবশ্যই। আপনি বললেন যে বিএনপির অঙ্গ সংগঠনগুলোর কোনো সদস্য যদি কোনো অপরাধ করে সরকারের দেখার দায়িত্ব, এবং 3-4 হাজার বহিষ্কারের ঘটনা বললেন। ঠিক আছে, এটা ভালো উদ্যোগ, ভালো প্রস্তাব, কিন্তু আমি বলছি 15 বছর ধরে বিএনপি একটা সংগ্রাম করছে একটা রাজনৈতিক পরিবর্তনের জন্য, এবং একটা গণ অভ্যুত্থান দেশের সবাই মিলে করলো, যাতে বিএনপির অনেকেও জীবন দিয়েছে। এত বড় একটা অধ্যায়ের পরে বিএনপির কর্মীদের ভিতর এখনও এইভাবে অপরাধ প্রবণতা থাকে কেন? মানে আপনারা নেতৃবৃন্দ তাদের মধ্যে বা এই দলের ভিতর একটা ইন্তিফাদা, মানে যেটাকে প্যালেস্টাইনিরা বলে যে একটা আত্মার অভ্যুত্থান হলো না কেন? যে এখন লুটপাটের সময় নয়, এখন চাঁদাবাজির সময় নয়, এখন দখল বাণিজ্যের সময় নয়। মানে এইটা একটা সরকার তো আপনারা গঠন করতে পারেন, বা এখন একটা সরকার রয়েছে, এরকম একটা দল নিয়ে কি আমরা উদ্বিগ্ন হওয়ার বাস্তব কারণ নেই? যদি পরিবর্তিতই না হয়, এত বড় মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে তো একটা পরিবর্তন ঘটেছিল, এটা তো মুক্তিযুদ্ধের মতোই একটা বড় ঘটনা। আমরা বলছি 24-এর অভ্যুত্থানকে, এত বড় ঘটনা একটা দলের র্যাঙ্ক অ্যান্ড ফাইলে কোনো পরিবর্তন কেন ঘটালো না? এটা আমার একটা বিষয় জাগে। আমি ওই প্রশ্নটার উত্তর দিচ্ছি। দেখুন, বিচার প্রক্রিয়া প্রয়োজন, বিচার প্রয়োজন অপরাধের, কিন্তু আমি মনে করি নির্বাচন এবং বিচারের ভিতর কোনো শর্ত যুক্ত করা উচিত নয়। কেন আমি বলছি? দেখুন, 1971 সালের মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া কিন্তু এখনও শেষ হয়নি। 2-1টা ঘটনা এখনও উচ্চ আদালতে উঠছে। ফলে এবারের যে অপরাধ, এত মামলা, মানে এত ঘটনা, এত অপরাধ, দুর্নীতি, হত্যা, গুম, এগুলো দেশে বিদেশে মিলিয়ে এগুলো হয়েছে। ফলে এগুলার তদন্ত বিচার কিন্তু অনেক দিন চলবে, এটা অনুমান করা যায়। এখন যদি আমরা বলে দিই যে অমুক দিনের ভিতর বিচার শেষ করতে হবে, অমুক দিন নির্বাচন হবে, তাহলে এটা ন্যায্য বিচার হবে না। তার মানে মনে হবে জোর করে আমরা একটা বিচার করে দিচ্ছি, রায় বের করে নিয়ে আসছি। আমি বলবো যে বিচার প্রক্রিয়াটা স্বাধীনভাবে চলা উচিত, এবং নির্দলীয় অরাজনৈতিকভাবে শুধু বিচারালয়ের এখতিয়ারে হওয়া উচিত, বিচারপতিদের এখতিয়ারে হওয়া উচিত। কিন্তু বিরোধী দলগুলোর বা সব রাজনৈতিক দলের একটা সুস্পষ্ট অঙ্গীকার থাকা উচিত যে 1971 সালের যুদ্ধ অপরাধের মতোই 2024-এর আগের গত 15 বছরের সকল ধরনের অন্যায় অবিচারের বিচার আমরা যারাই ক্ষমতায় যাই তারাই করব, এটা কোনো বাধা দিব না, এবং সেই বিচার প্রক্রিয়া আমরা প্রভাবিত করারও চেষ্টা করব না। কিন্তু বিচার এবং নির্বাচন শর্ত সাপেক্ষ হওয়া উচিত নয়, তাহলে আমরা নির্বাচন বিলম্বিতই করব। ব্যারিস্টার রুমিন, আলতাফ পারভেজ, আমি ওইটা একটা ছোট বিরতি নিয়ে এসে তারপর আপনার উত্তরটা শুনবো। দর্শক, জেরুজালেম প্রেজেন্টস মিট দ্য পিপল সময় একটা ছোট্ট বিরতি, ফিরছে একটু পর সাথে। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জেরুজালেম প্রেজেন্টস মিট দ্য পিপলে। আমরা কথা বলছিলাম সমসাময়িক বাংলাদেশ নিয়ে। অতিথি হিসেবে রয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, সাবেক সংসদ সদস্য এবং সুপ্রিম কোর্টের আইনজীবী, এবং সাথে রয়েছেন আলতাফ পারভেজ, লেখক এবং গবেষক। এবং দর্শক, আমাদের সাথে আজকে দর্শক সারিতেও রয়েছেন বিভিন্ন তরুণ প্রজন্মের প্রতিনিধিরা। ব্যারিস্টার রুমিন ফারহানা, জনাব আলতাফ পারভেজ একটা আশঙ্কার কথা বলছিল
আশঙ্কা আমারও হয়, মানে ভয়ও হয়, কারণ বিএনপির তো এখন আর কোনো ওইভাবে বিরোধী দলই নেই। আপনাদের যদি আত্মার শুদ্ধি না হয় তাহলে এই যে গণ অভ্যুত্থানের একটা বিশাল আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাকে বিএনপি ধারণ করে, মানে একটা যে মনোজগতে পরিবর্তন এসেছে, বিএনপি কি তা ধারণ করতে পারছে নাকি? দেখুন, এখানে সরকারের যে 850 জন শহীদের তালিকা, সেখানে 450-র কাছাকাছি বিএনপির নেতাকর্মী। আত্মার পরিবর্তনের প্রশ্ন যেটা আপনি তুলছেন, সকলের আত্মা পরিবর্তিত হবে এটা আশা করাটা অমূলক। আমাদের যুগে যুগে ধর্মপ্রচারক যারা এসছেন, তারাও তাদের কওমের আত্মা পরিবর্তন করতে মানে পেরে গেছেন। নো, নট এট অল। অনেক বড় বড় ঘটনা হয়ে যায়, আত্মার পরিবর্তন নাও হতে পারে। উন্নত বিশ্বেও অপরাধ ঘটে, মানুষ অপরাধ প্রবণ, সে কারণেই পুলিশ প্রশাসন থাকে এবং লয়ের যেই এনফোর্সমেন্ট, সেটাকে এনশিওর করার একটা ব্যাপার থাকে, আইনের যথাযথ প্রয়োগ, সেটি নিশ্চিত করা যদি যায়, আত্মার পরিবর্তন জনে জনে ধরে তো আপনি করতে পারবেন বিএনপি না। নির্বাচন নিয়ে যতটা ইমফাসিস করছে, অন্য বিষয়গুলো মনে হচ্ছে কেন করছে না, আমি সেই জায়গাতে আসছি। এই সরকার যদি অসাধারণ একটি সুশাসন দিতে পারত, এই সরকার যদি অসাধারণভাবে বিনিয়োগ এবং অর্থনীতির যে উন্নয়ন যেটাকে বলা হয় সেটা ঘটাতে পারত, এই সরকার যদি অসাধারণভাবে কূটনৈতিক সম্পর্কগুলোকে বহাল রাখতে পারত, অর্থাৎ রাজনৈতিক, কূটনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি, এই জায়গাগুলোতে যদি অসাধারণ পারফরমেন্স থাকতো, তাহলে হয়তো নির্বাচনের জন্য এই অস্থিরতা তৈরি নাও হতে পারত। কিন্তু আপনি কান পাতেন ব্যবসায়ী মহলে, আপনি দেখবেন নির্বাচনের কথা আসছে। আপনি কান পাতেন সাধারণ মানুষের কাছে, আপনি দেখবেন সেই নির্বাচনে, বিকজ তারা একটা স্টেবিলিটি চায়। দেখুন, এখন যারা উপদেষ্টা আছেন বা এখন যারা সরকারের সঙ্গে কাজ করছেন, তারা কিন্তু 5 বছর বা একটা নির্দিষ্ট মেয়াদের পরে মানুষের কাছে তাদের ফিরতে হবে না, জবাব দিতে হবে না। যতক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়াটায় মানুষ, মানে দেশটা না ঢোকে যে যারা ক্ষমতায় আছে, যারা দায়িত্বে আছে, তাদেরকে মানুষের কাছে নির্দিষ্ট মেয়াদের পরে ফিরতে হবে, তার কাজের জবাব দিতে হবে এবং সেই কাজের আমলনামার উপরে ভিত্তি করে নির্ভর করবে পরবর্তীতে সেই মানুষটি ওই দায়িত্বে আরেকবার যেতে পারবে কি পারবে না। এটা যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার বা ইন্টারিয়াম গভর্নমেন্টের ক্ষেত্রে এই বিষয়গুলো থাকে না, সে কারণেই কিন্তু মানুষের মধ্যে এক ধরনের অস্থিরতা, একটা নির্বাচিত সরকার আসুক। আমি আরো কিছু প্রশ্ন নিয়ে আসবো, ওখান থেকে একটি নেই। আমার নাম মোহাম্মদ অন্তর, এশিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশ শিক্ষার্থী আমি। আমার প্রশ্ন হচ্ছে, বিএনপির তারুণ্যের রাজনীতি নিয়ে ভবিষ্যৎ কী পরিকল্পনা করছেন? আচ্ছা, ওখান থেকে একদম কোনায়। বিএনপির তারুণ্য। আসসালামু আলাইকুম, আমি এহসানুল করিম তানজিল, আমি আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বলছি। আমার সরাসরি প্রশ্ন হচ্ছে রুমিন ফারহানা ম্যামের কাছে, যে আমরা দেখতে পাচ্ছি যে আসলে বিএনপি নির্বাচনের রোড ম্যাপ নিয়ে খুবই চিন্তিত, এবং একই জায়গায় আমরাও আসলে খুবই চিন্তিত এই মর্মে যে বিএনপির যে দলীয় প্রধান, তিনি আসলে দেশে নেই। যেমনটি ম্যাম বলেছেন, তিনি দেশে আসতে অনেকটা ভয় পাচ্ছে। তো যারা হচ্ছে বিএনপির পার্টি ব্যতীত লোক যারা, অর্থাৎ যারা সাধারণ জনগণ, তো একটা দলের প্রধান দেশে আসতে ভয় পাচ্ছে, তো সেই জায়গাতে সাধারণ জনগণ কীভাবে আশ্বস্ত পায় যে তিনি দেশে এসে হচ্ছে দেশটাকে খুব সুন্দরভাবে রান করবে। তার পাশাপাশি আরেকটা কথা হচ্ছে, ম্যাম বলেছেন যে ছাত্র দল হচ্ছে কোনো প্রকার অপ্রীতিমূলক কাজ করছেন না, যেখানে আমরা দৃশ্যমানভাবে দেখেছি যে কুয়েটে কীভাবে ছাত্র দল এবং যুব দলের অস্ত্র সহকারে হামলা করেছিল। তো এই ব্যাপারটা কি সম্পূর্ণ দায়ভার কি তারেক রহমানের নয়? কারণ তিনি দেশে থাকলে হয়তো ব্যাপারগুলো হতো না, তাই নয় কি? আমরা বুঝেছি। আরেকটি প্রশ্ন নিয়ে আসবো না, সামনে আমি ওনার উত্তরটা দিয়ে আসি। আমি জাস্ট একটা প্রশ্ন নিয়ে আসে, তারপর 3টা নিয়ে নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ওয়াকিউর বিউপি থেকে এসেছি। আমার কোয়েশ্চেনটা রুমিন ম্যামের কাছে। সো জুলাই আপরাইজিংয়ের পরে যে বাজওয়ার্ডটা আসলো রিফর্ম, সো এই রিফর্মের ওয়ান অফ দ্য কি পয়েন্টস ওয়াজ যে মেইন যেটা দাবি সেটা হচ্ছে কোনো ব্যক্তি 2বারের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবেন। সো এখানে আমার কোয়েশ্চেন, বিএনপি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি কেন এটা অপোজ করছে? বিকজ আই থিঙ্ক আমরা যেহেতু একটা ডেমোক্রেটিক কান্ট্রি, রেদার আইড সে আমরা প্রপার ডেমোক্রেটিক কান্ট্রি না, একটা আন্ডার ডেভেলপিং কান্ট্রি ডেমোক্রেটিক কান্ট্রি হিসেবে। সো আমার মনে হয়, আমি আপনাকে কোয়েশ্চেন করব,
আপনি অ্যান্সারটা দিবেন অ্যাপলিটিক্যাল হিসেবে। জাস্ট কনসিডার ইউরসেলফ আপনি হচ্ছে কোনো পলিটিক্যাল দলের লিডার না, ইউ আর এ ম্যাস পিপল। সো এইভাবে অ্যান্সারটা দিবেন যে আমরা যদি এই দাবিটা মেনে নেই, কোনো ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবেন না, এইটাতে কি আমাদের যে কান্ট্রি, ডেমোক্রেটিক কান্ট্রি, ফাংশনটাকে একটু বেটার হতো না? আচ্ছা, বুঝেছি। তারেক রহমানের বিষয়ে প্রশ্ন আছে, 2 বারের বেশি। আপনাদের দফা 5 নম্বর যে দফাটা ছিল সেখানে তো আপনারা বলেছিলেন এবং কোথাও শর্ত আমি দেখিনি যে 2 বারের বেশি হতে পারবে না, হঠাৎ আবার চেঞ্জ করে ফেলছেন। আচ্ছা, আমি মাঝখানে যিনি প্রশ্ন করেছেন, আমি জানি না আপনি কি আমার উত্তর বোধহয় খুব মনোযোগ দিয়ে শোনেননি বা বুঝতে পারেননি কিনা আমি জানি না। আমি একবারও বলিনি জনাব তারেক রহমান বাংলাদেশে আসতে ভয় পাচ্ছেন। আমি একবারও বলিনি যে বিএনপি ছাত্রদল কিছুই করছে না। আমি কি একবারও এই কথা দুটোর একটাও বলেছি? আমি বলেছি জনাব তারেক রহমানের নিরাপত্তা দেয়ার দায়িত্ব সরকারের। ডেফিনেটলি উনি সেই নিরাপত্তার ব্যাপারে গ্রিন সিগন্যাল পাচ্ছেন না। দ্যাট ডাজন্ট মিন উনি ভয় পাচ্ছেন। আপনি পুরো বিষয়টাকে বুঝতে পারেননি সম্ভবত আমি কি বলেছি। আমি ওই বাড়িতে গেলে আমার অ্যাসিসিনেটেড হওয়ার সম্ভাবনা আছে এবং ওই বাড়িতে যারা এখন নিরাপত্তার দায়িত্বে আছে তারা আমাকে অ্যাসিসিনেশনের হাত থেকে রক্ষা করতে পারবে না। ওই বাড়িতে যাওয়াটা কি আমার সাহস না বোকামি? সেকেন্ড যেটা আপনি বললেন যে বিএনপির ছাত্রদল বা যুবদল তারা নানান রকম অপকর্ম বা বিশৃঙ্খলার সঙ্গে যুক্ত, আমি তো স্বীকার করেছি, আমি তো বলিনি। এবং এটা দিয়ে আমি বলছি যে এই যে আমরা স্বীকার করছি, বহিষ্কার করছি, দ্যাট মিনস আমরা ডিনায়ালের মধ্যে নাই, অস্বীকারের সংস্কৃতির মধ্যে নাই, যেটা আমরা 17 বছর দেখেছি। এক ব্যক্তি 2 বার প্রধানমন্ত্রী হওয়ার ব্যাপারে, সংক্ষেপে, এক ব্যক্তি 2 বার প্রধানমন্ত্রী হওয়ার ব্যাপারে আমাদের যে প্রস্তাব সেটা হচ্ছে পরপর 2 বারের বেশি। আমি কিন্তু বলেছি আপনি হচ্ছে অ্যাপলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে অ্যানসার দিবেন। আমি তো কনসিডার ইয়োরসেলফ যে আপনি হচ্ছে একজন সাধারণ নাগরিক, আপনার কি মনে হয়? মানে ভ্লাদিমির পুতিনের তো উদাহরণ আছেই আমাদের সামনে, 25 বছর 2 বার থাকার ছিল না, পরে 25 বছর থেকে গেছে। দেখুন, আমি আপনাকে বলি, আমি এখানে এসেছি একজন রাজনৈতিক কর্মী হিসেবে। আমার উত্তর রাজনৈতিক কর্মীরই হবে, এই জায়গা থেকে তো বের হওয়া যাবে না, তাই না? আমি আমার উত্তরটাই আমি দেই যে আমাদের পরপর 2 বারের বেশি হতে পারবে না। মানে 2 বার হলো, একবার গ্যাপ দিয়ে আরেকবার। 1, 2 হলো এটা তো একটা দলের সিদ্ধান্ত হবে যে কে প্রধানমন্ত্রী হবে সেই দল থেকে, তাই না? এটা যদি বাইরের সিদ্ধান্ত হয় যে ওই ব্যক্তিটি 2 বার হয়েছে সে কারণে হবে না, তাহলে এটা কি খুব গণতান্ত্রিক হলো? 3 হচ্ছে যদি ব্যক্তির পারফরমেন্স 2 বারে যদি আপনারা অসাধারণ পারফরমেন্স না পান বা ভালো পারফরমেন্স, অসাধারণ বাদ দেন, আপনারা ভালো পারফরমেন্স না পান, 3য় বার আপনারা সেই দলকে আর ভোট দেবেন না। এই বিষয়ে আমি একটু জনাব আলতাফ পারভেজ আপনার মতামত জেনে আসতে যাচ্ছিলাম। জনাব তারেক রহমানকে নিয়ে যে মানে তার বাংলাদেশে অনুপস্থিতিটা কি মেসেজ দেয় এবং এই 2 বারের বেশি যে প্রধানমন্ত্রিত্বের বিষয়টি চলে আসছে, এটিকেই বা কিভাবে দেখবার সুযোগ রয়েছে? আমি ব্যক্তির অনুপস্থিতির চেয়েও ব্যক্তির অনুপস্থিতি আমার কাছে বড় মনে হচ্ছে না, কতগুলো বড় বড় এজেন্ডার অনুপস্থিতি আমার কাছে বড় মনে হচ্ছে। দেখুন, বিএনপি তো এখন একটা প্রায় খালি মাঠে গোল দিয়ে যাচ্ছে চারিদিকে, তাদের কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী নেই, মানে ইন্টেলেকচুয়ালিও নেই আমি বলবো। না হলে তো প্রশ্ন উঠতো, এই যে গত 10 মাস আমরা বলছি অন্তর্বর্তীকালীন সরকার আমাদের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারেনি, ছাত্রদের তরফ থেকেও মানে কিছু ব্যর্থতার ব্যাপার আমরা বলছি, কিন্তু বিএনপি তো অনেকগুলো বিষয়ে একদম কথাই বলছে না যেগুলো সবচেয়ে জরুরি। যেমন বাংলাদেশে সবচেয়ে পিছিয়ে পড়া মানুষ তো কৃষি সমাজ, শ্রমিকরা, দলিতরা। বিএনপি 10 মাস ধরে শুধু নির্বাচনই বলে যাচ্ছে, দ্রুত নির্বাচন চাই। 2 বার 3 বারও প্রধানমন্ত্রী হতে চাচ্ছে এক ব্যক্তি, যদি আমরা বলি 70 অনুচ্ছেদ বাতিল করতে চাচ্ছে না। বিএনপির দলীয় বিবেচনা এগুলো জরুরি হতে পারে। এই যে বাজেট হলো, এই বাজেট মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি, কারণ এটা বৈষম্য বিরোধী সরকারের প্রথম বাজেট, কিন্তু সমাজে বৈষম্য কমানোর কোনো বড় কিছু পদক্ষেপ ছিল না। বিএনপি কি এই বিষয়ে কোনো সোচ্চার অবস্থান নিয়েছে, কোনো আন্দোলন করেছে? যেভাবে নির্বাচনী রোডম্যাপের জন্য দেশে বিদেশে মিলে দৃঢ় অবস্থান নিয়ে সেটা আদায় করে নিয়েছে, একটা বাজেটে
বৈষম্য কমানোর পদক্ষেপের জন্য বিএনপি কোনো পদক্ষেপ নিয়েছে এরকম আমি তো দেখিনি। আমি জানি না ছাত্র সমাজ দেখেছে কিনা। শ্রমিকদের এই যে শ্রম কমিশনের রিপোর্টে প্রায় 200 দাবি আছে, সুপারিশ আছে। বিএনপি কি 2-4টা নিয়ে কোনো কমিশনের বৈঠকের বাইরে কোনো আন্দোলন সংগ্রামে আছে? তারেক রহমান কখনো বলেছেন এই বিষয়ে? তার মানে ব্যক্তির অনুপস্থিতির চেয়েও জরুরি যে বিএনপি আসলে কি রাজনীতি ডেলিভারি দিতে চাচ্ছে। আমি শুধু বিএনপিকে এককভাবে বলছি না, যে আমাদের এখানে পুরো আলোচনাটা কেন্দ্রীভূত হয়ে আছে কবে নির্বাচন হবে, কোন দল ক্ষমতায় যাবে, তারা পরপর 2-3 বার করে ক্ষমতায় থাকতে পারবে কিনা, একই ব্যক্তি বেশি দিন থাকতে পারবে কিনা, এবং পার্লামেন্টে তাদের দলের সব সিদ্ধান্ত তাদের মতো করেই ভোট হবে কিনা, 70 অনুচ্ছেদ থাকবে কিনা। আপনি কল্পনা করুন বুরুঙ্গামারি, সোনাইমুড়ি বা ব্রাহ্মণবাড়িয়ার মানুষের জন্য এগুলো কতটা জরুরি। সে তো এখনই কিছু অর্থনৈতিক সুবিধা চায়, সে তো চায় মার্কেট সিন্ডিকেট এখনই একটু দমন করা হোক, এখনই কর্মসংস্থানের কিছু ঘটুক, মানে সরকার রিফর্মের এখনই কিছু সিদ্ধান্ত নিক, স্থানীয় সরকার নির্বাচনটা হোক। বিএনপি স্থানীয় সরকার নির্বাচনেরও বিরোধিতা করছে। এটার না হওয়ার কারণে সমস্ত স্থানীয় উন্নয়ন বন্ধ হয়ে আছে, মানুষ স্থানীয় পর্যায়ে অভিভাবকহীন হয়ে পড়েছে। এইসব বিষয়ে তো বিএনপি কথা বলছে না। আমরা এই ধাপে আরও কিছু প্রশ্ন নিয়ে আসবো। আচ্ছা, ওখান থেকে আপনি করুন, খুব সংক্ষেপে প্রশ্ন করবেন। আলতাফ ভাইয়ের কাছে আমার প্রশ্নটা হচ্ছে, রাজনৈতিকভাবে কি আমরা বিএনপিকে সফল বলতে পারি কিনা, বিএনপিকে সফল বলতে পারছি কিনা, এবং এনসিপিকে নিয়ে আমাদের অনেক প্রত্যাশা ছিল, কিন্তু তাদের দলীয় কিছু ভুল সিদ্ধান্তের কারণে তারাও আজকে অনেকাংশে জনগণ থেকে পিছিয়ে আছে। তো সেই ক্ষেত্রে বিএনপিকে আমরা সফল বলতে পারি কিনা। এবং রুমিন ফারহানা আপুর কাছে প্রশ্নটা হচ্ছে, বিএনপি যদি সফল হয়ে থাকে তো বিএনপির যে চাঁদাবাজ বা এই ধরনের অভিযোগগুলা, সেগুলা কিন্তু দল থেকে বহিষ্কার করার পরেও তারা এগুলা করে যাচ্ছে, তো ক্ষমতায় গেলে সেগুলা কি আরো বাড়বে কিনা, এটা নিয়ে আমাদের আরেকটা প্রশ্ন নিয়ে আসবো উপর থেকে। আপনি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জেরিন রিহানা, এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে। তো আমার প্রশ্নটা হচ্ছে ম্যামের কাছে, যে নির্বাচন নিয়ে তো আপনারা খুব চিন্তা ভাবনা করছেন, তো সামনে যে নির্বাচনটা হবে ওখানে প্রবাসী ভোটার অধিকার নিয়ে যে চিন্তা ভাবনা, এটা আপনারা কতটুকু দেখাচ্ছেন এবং পদক্ষেপটা কি আমরা একটু জানতে চাই। আরেকটা তাহলে প্রশ্ন নিয়ে আসে, আপনি করুন। আসসালামু আলাইকুম, আমি আবু জাফর মোহাম্মদ আলী, অধ্যয়নরত আছি ব্র্যাক ইউনিভার্সিটিতে। আমার ফার্স্ট কোশ্চেনটা রুমিন ফারহানা ম্যামের কাছে, সেটা হচ্ছে যে ইশরাক হোসেন ইস্যুতে যে ইস্যুটা ক্রিয়েট হয়েছে রিসেন্টলি, সেটা এখন জনমনে কী ধরনের প্রতিক্রিয়া তৈরি করেছে সেই ব্যাপারে আপনারা অবগত আছেন কিনা, বা ইস্যুটা পজিটিভলি নিছে সবাই নাকি নেগেটিভলি নিল, এটা এই ব্যাপারে খোঁজখবর রেখেছেন কিনা। আর 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে স্যার ও ম্যাম দুজনের কাছেই, যে বাংলাদেশের রাজনীতিতে কাদা ছোড়াছুড়ির যে প্রথা, সেটা থেকে আমরা কখন বের হয়ে আসতে পারবো, যে রাজনৈতিক দলগুলো কোনো কিছু হলেই একটা দোষ আরেকজনের উপর চাপাই দেওয়ার যে প্রবণতাটা, সেটা থেকে আমরা কিভাবে বের হয়ে আসতে পারি? আমি জনাব আলতাফ পারভেজ আপনার কাছ থেকে প্রথম উত্তর জানতে চাই। আচ্ছা, এটা খুবই একটা ইন্টেলিজেন্ট কোশ্চেন, যে বিএনপি কতটা সফল রাজনৈতিক দল হিসেবে, যেহেতু কোনো বিরোধী দল নেই। হ্যাঁ, না, আমি একটু পুরনো আগের দিন থেকেই বলতে চাই, বিএনপি তো একটা পুরনো দল। আপনি যখন সফলতা মূল্যায়ন করবেন অতীতের ভিত্তিতেই করতে হবে, সেটা শুধু এবার নিয়ে নয়। বিএনপির অতীতে 2টো বড় সফলতা আছে আমি বলবো, সেটা হলো 1975 সালের পর বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়ে গিয়েছিল এবং বহুদলীয় গণতন্ত্র নাই হয়ে গিয়েছিল, বিএনপির তখনকার নেতৃত্ব সেইখান থেকে বাংলাদেশকে বের করে এনেছে। আজকে যে আমরা বহুদলীয় গণতন্ত্রের দিকে যেতে চাই, সেইখানে বিএনপির একটা বড় অবদান আছে। পরে খালেদা জিয়ার শাসনামলে আরেকটা আমি বলবো ইতিবাচক পরিবর্তন ঘটেছে, সেটা হলো অর্থনীতিতে একটা, যদিও এটা পুঁজিতান্ত্রিক অর্থনীতি, কিন্তু সেখানেও একটা উন্নয়ন, একটা বাড়তি গতি পেয়েছিল। আর গত 15 বছরে এইটাও একটা পজিটিভ দিক যে বিএনপি ধারাবাহিকভাবে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য চেষ্টা করেছে। কিন্তু এখন আমি যেটা দেখি, এটা আমার সাথে আপনারা ভিন্ন মত পোষণ করতে পারেন, আমি বলবো বিএনপি প্রচণ্ড একটা ঝুঁকির মুখে আছে। আমি বলবো সেটা কেন, বিএনপি একটা নির্বাচন রোডম্যাপ চেয়েছে, পেয়ে গেছে। বিএনপির কিন্তু এখন আর চাওয়ার কিছু নেই, একটা সম্ভাব্য নির্বাচন হবে এবং পরিসংখ্যানবিদদের ধারণা, ভোটের যে ক্যালকুলাস, সেটা বিএনপি ক্ষমতায় যাবে। আমি বলবো এখন থেকে বিএনপির ঝুঁকিটা শুরু হচ্ছে, যেহেতু বিএনপির চাওয়ার কিছু নেই,
এখন ডেলিভারি দেওয়ার সময় সমস্ত চাওয়া এখন বিএনপি মুখী, এবং দেশে যদি বিরোধী দল দুর্বল থাকে বিএনপির জন্য ঝুঁকিটা আরও বাড়বে, কারণ সে মনে করবে আমি এখন প্রতিদ্বন্দ্বীহীন, যা ইচ্ছা তাই করতে পারি। ঝুঁকিটা কি? আমি তো বললাম যে বাংলাদেশের ইতিহাসে দুবার প্রচণ্ড পরিবর্তন আকাঙ্ক্ষার স্ফুরণ ঘটেছিল। একটা হলো ৭১ সালে, আরেকটা ২০২৪-এ। ৭১ সালের পরিবর্তন আকাঙ্ক্ষা ৭১ সালের পরের সরকার পূরণ করতে পারে নাই। প্রচণ্ড জনপ্রিয় একটা সরকার, মাত্র ৩-৪ বছরে কি অবস্থা হয়েছে আমরা জানি। এবার ২৪-এর যে আকাঙ্ক্ষা, বিএনপি যদি এটাকে আন্ডারমাইন করে, এটাকে মোকাবেলা করতে না পারে, এই আকাঙ্ক্ষা যদি পূরণ করতে না পারে, আমি বলবো করুণ পরিণতি অপেক্ষা করছে এই দলটার জন্য। এইটা ধরে রাখতে পারেন এই ঘটনা ঘটবে, এবং সেই আগের মানুষ আর নেই, আগের তরুণ সমাজ আর নেই। ওই যে কাদা ছোড়াছুড়ি, না, কাদা ছোড়াছুড়ি কমবে যদি আমরা একটা গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে পারি। যদি মনে হয় যে আমাদের, দেখুন পার্লামেন্ট ছাড়াও তো আরও অনেকগুলো ইনস্টিটিউশন আছে একটা দেশে, সংবাদ মাধ্যম আছে, এই ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া মিলিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে। মানে আমরা আমাদের এরকম সকল প্রতিষ্ঠান কিন্তু প্রায় ধ্বংসের কিনারে চলে গেছে। এগুলো প্রচণ্ডভাবে দলীয়করণের শিকার, রাজনীতিকরণের শিকার। ফলে আগামী নির্বাচনের পর এগুলো যদি আবার বিল্ড করা যায়, একটা গণতান্ত্রিক প্রতিযোগিতার মনোভাব তৈরি করা যায়, আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো যদি কাজ করে, আমাদের মানে আমি বলবো এটা নির্ভর করবে অনেক শর্তের উপর। এই বিষয়ে আমি শিগগির কোনো পজিটিভ আশা করতে পারি। ব্যারিস্টার রুমিন, আপনার কাছে মতামত। ইশরাকের ইস্যুরা চলে এসেছিল যে এই ব্যাপারে আপনারা জনগণের মতামত আসলে ধরতে পারছেন নাকি। আরেকটা তিনি আশঙ্কা করছেন যে এখনই যদি এই অবস্থা হলে ক্ষমতায় গেলে কি হবে। জনাব আলতাফ পারভেজ কিছু আশঙ্কার কথা বলছিলেন, এটা নিয়ে আপনি আমি পারভেজ ভাইয়ের কথা খুব মনোযোগ দিয়ে শুনেছি এবং আমার খুব ভালো লেগেছে যে ভাই আজকে যে আশঙ্কার কথা বললেন, আমাদের গত মিটিংয়ে কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এক্স্যাক্টলি এই কথাটা বলেছেন যে এখন আমাদের মাঠে যে ওভারওয়েলমিং জনপ্রিয়তা এবং আমাদের নির্বাচনে জিতে আসবার এবং ব্রুট মেজরিটি পাবার যেই সম্ভাবনা দেখা দিয়েছে, সেটাকে যদি আমরা পজিটিভলি কাজে লাগাতে না পারি, এটা কিন্তু আমাদেরকে ব্যাকফায়ার করবে। সো এই উপলব্ধিটা, এটা যখন দলের প্রধানের কাছ থেকে আসে, তখন আমরা কিছুটা আশ্বস্ত হতে পারি। এটা যদি আমাদের মতন মিড লেভেল থেকে আসতো, বা এটা যদি প্রান্তিক মানুষ বুঝতো, কিন্তু আমাদের টপ লেভেল যদি সুপার কনফিডেন্ট হয়ে এই বিষয়গুলো বা এই আশঙ্কাগুলোকে উনি নেগেট করতেন, তাহলে সত্যিকার অর্থে আশঙ্কা ছিল। কিন্তু আমি দেখতে পাচ্ছি যেহেতু আমাদের টপ লিডারশিপ অলরেডি বলেছেন আমরা যেন ফ্র্যাঙ্কেনস্টাইন না হয়ে যাই, এক্স্যাক্টলি এই ল্যাঙ্গুয়েজটা উনি ইউজ করেছে, বিএনপি যেন বিএনপির জন্য ঝুঁকি তৈরি না করে। আচ্ছা, ক্ষমতায় গেলে চাঁদাবাজি বাড়বে কিনা এই প্রশ্ন এসছে, রাইট। আমি আপনাকে এই কথা দিয়ে দিতে পারি না যে আমরা সকল অপরাধ শূন্য করে ফেলতে পারবো। আমি আপনাকে এই কথা দিতে পারি না যে আমাদের নেতাকর্মীরা জিরো অপরাধে চলে যাবে। এই কথা আমি বিশ্বাস করি আমার দলের কেউ দিতে পারবে না, এই ওয়াদা দেয়া যায় না। কিন্তু আপনাদেরকে, মানে আমি অনুরোধ করব, ভোটারদেরকে আমি অনুরোধ করব, আপনারা আপনাদের অবজারভেশনটা জারি রাখেন। যদি দেখেন যে পারছে না, ঠিক মতো করছে না, দায়িত্ব পালন করতে পারছে না, আপনার হাতে কিন্তু ট্রাম্প কার্ড আছে। আপনি 5 বছর পর চাইলে সেই কার্ড দিয়ে পরিবর্তন করে ফেলতে পারেন সরকার। আমাদেরকে যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে নির্বাচন যেন বাংলাদেশে আর ম্যানিপুলেটেড না হয়, নির্বাচন যেন আর কারচুপির নির্বাচন না হয়। নির্বাচন ব্যবস্থা যদি আমরা মোটা দাগে সহি করতে পারি, আপনি বিশ্বাস করেন বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের আওয়ামী লীগ হওয়ার কোনো সুযোগ নাই। ইশরাকের ইস্যুটা নিয়ে প্রশ্ন এসছে। দেখুন, ইশরাকের ব্যাপারটা তো সুপ্রিম কোর্ট থেকে নির্ধারণ করা হয়ে গেছে। সুপ্রিম কোর্ট বলেছে যে এটা নির্বাচন কমিশনের দায়িত্ব, নির্বাচন কমিশন গ্যাজেট প্রকাশ করেছে। এরপরে শপথ পড়ানোর দায়িত্বটা হচ্ছে স্থানীয় সরকারের, অর্থাৎ সরকারের দায়িত্ব। সরকার কেন মানে যেটাকে বলে কন্টেম্পট অফ কোর্ট করে, আদালত অবমাননা করে, আদালতের নির্দেশ না মেনে কেন তাকে শপথ পড়াচ্ছে না? কাহিনীটা কি? মানে কাহিনীটাও তো মানুষ জানতে চায়, কেন পড়াচ্ছে না, কি কারণে পড়াচ্ছে না। এটা কিন্তু আমারও প্রশ্ন একজন আইনজীবী হিসেবে, কারণ আমি আদালতের সঙ্গে যুক্ত।
আদালতের যে কোনো নির্দেশ আমার ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, আদালতের নির্দেশ আমার পক্ষে যেতে পারে, আমার বিপক্ষেও যেতে পারে, কিন্তু এটা আমার মানতে হবে, মানতে হয়, তাই না? আমাদের ভালো লাগেনি তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়, এটা একটা পলিটিক্যাল রায় ছিল, কিন্তু সেটা যেহেতু আদালত থেকে এসছে ওটা মানা হয়েছে, ওটা আমাদের মানতে হয়েছে। সো একইভাবে আমি বলবো যে ইশরাকের ব্যাপারে আদালত নির্দেশনা দিয়েছে, সেই অনুযায়ী গ্যাজেট হয়েছে, তাকে কেন শপথ পড়ানো হয়নি এই প্রশ্নটা সবার। তবে আজকে আমি দেখছিলাম আমাদের দলের স্ট্যান্ডিং কমিটির যে মিটিং হয়েছে সেখানে বলা হয়েছে ঠিক আছে ইস্যুটা নিয়ে আপাতত আর আমরা প্রসিড করব না। আচ্ছা ফাইন। আচ্ছা আমি আবার একটু প্রশ্ন নিয়ে আসবো ওখান থেকে। আচ্ছা আপনি করুন। আপনি যে ইস্যু নিয়ে বললেন সেটা হচ্ছে আমি যেটা জানি যে 2020 সালে উনি হচ্ছে নির্বাচনের এগেনস্টে হচ্ছে একটা মামলা করেছিলেন যে উনি আবার পুনর্নির্বাচন চান। তো সেই ক্ষেত্রে তো উনি তখন মনোনীত হননি। তো এখন যেই ইসি যেই হচ্ছে গ্যাজেটটা পাস করেছেন যে হচ্ছে তাকে মেয়র নির্বাচন করেছেন, এখন সেটা আসলে কতটুকু যৌক্তিক? কারণ উনি তো আসলে মেয়র হওয়ার জন্য কোনো ধরনের মামলা করেননি। আমি একটা প্রশ্ন বলছি, উনি ঘোষণামূলক মামলায় ওনার প্রেয়ার চেঞ্জ করেছেন, উনি ডিক্লারেশনের স্যুট করেছেন পরবর্তীতে আর কি, ওনার প্রেয়ারটা উনি চেঞ্জ করেছেন। এখন উনি প্রেয়ার চেঞ্জ করলে সেটা না আমলযোগ্য কি আমলযোগ্য না এটা দেখবার জন্য তো উচ্চ আদালত আছে, তাই না? আমাদের সর্বোচ্চ আদালত হেডেড বাই আওয়ার চিফ জাস্টিস, সেই আদালত তো বলে দিচ্ছে এটা নির্বাচন কমিশন দেখবে। জি আমরা একটু অন্য প্রশ্ন নিয়ে আসি, ওখান থেকে আপনি করুন উপরে। আসসালামু আলাইকুম, আমি সৈয়দ রাকিবুল ইসলাম। আমার প্রশ্ন ম্যামের কাছে যে বিএনপি 2025 সালের বাজেটকে একটি জনবিচ্ছিন্ন বাজেট বলে অভিহিত করেছে। তাহলে আমার প্রশ্নটা হচ্ছে এরকম একটি জনবিচ্ছিন্ন বাজেটের মধ্যে দিয়ে এত তাড়াতাড়ি কিভাবে একটি জনকল্যাণমূলক নির্বাচন করা সম্ভব বলে আপনি মনে করেন? আচ্ছা আপনি করুন নিচে। আসসালামু আলাইকুম, আমি আনিকা নওয়ার। আমি একটু প্রথম দিকে চলে যাই। আমাদের যে 2026-এ যে ফেব্রুয়ারিতে নির্বাচন করার কথা হয়েছে, এটা কি সেটি জনগণের জন্য কি ভালো কিছু আসবে? কারণ প্রতিটা সরকারই বলে যে আমি ভালোই করব, আমি এই শিক্ষা খাতে এই করব, তা করব, কিন্তু পরবর্তীতে দেখা যায় সব একই। আচ্ছা আরেকটি তাহলে প্রশ্ন নিয়ে আসবো আমি। আচ্ছা ওখান থেকে আরেকজন নারী আছে। প্রশ্নটি কার কাছে আপনার? আমার মনে হয় দুজনকেই উত্তর দিতে পারবে। আমার প্রশ্ন প্রথম হচ্ছে রুমিন ফারহানা ম্যামের কাছে। আপনাদের যে 2023 সালে 31 দফার পয়েন্ট ছিল রিফর্ম এবং প্রতিনিধিত্বমূলক যেই পয়েন্টটা ছিল, সেখানে হচ্ছে দ্বিপাক্ষিক সংসদের কথা বলা হয়েছিল এবং জনগণের সাথে সংসদের মানে দায়বদ্ধতার যে বিষয়টা সেটা কতটুকু বাস্তব এবং বাস্তবায়ন হবে, এবং সেক্ষেত্রে আপনাদের এই 31 দফা পয়েন্টের সেখানে কি আরও কোনো সংযোজন হবে এবং হলে সেগুলো কি কি হতে পারে? স্যারের কাছে আমার কোশ্চেন, আমরা বর্তমানে ইউনূস সরকারকে বলছি যে আমাদের আকাঙ্ক্ষা পূরণ করতে পারিনি, কিন্তু আমরা যখনই দেখেছি যে ইউনূস সরকার মাঠ পর্যায়ে গিয়েছেন তখন কিন্তু জনগণ বারবারই তাদের মনের আকাঙ্ক্ষা বলেছিলেন যে আপনি আরও 5 বছর আরও 10 বছর থেকে যান। তাহলে সেক্ষেত্রে যেহেতু আমাদের কাছে মনে হচ্ছে না আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি, কিন্তু আমরা যখন মাঠ পর্যায়ে আমরা যাচ্ছি তখন দেখছি যে জনগণ অনেকটাই ওনার উপর স্যাটিসফাইড, যেটা আমরা গত 15 বছর দেখিনি, বা অনেক ক্ষেত্রে আমরা অনেকেই বিএনপিকেও এখন আমরা মেনে নিতে পারছি না। তাহলে সেক্ষেত্রে এই নির্বাচন যে দেওয়া হবে, আপনি কি মনে করছেন যে ইউনূস সরকারই সেক্ষেত্রে যথেষ্ট, নাকি বিএনপি বা অন্য কোনো দল আসলে সেক্ষেত্রে দেশের স্থিতিশীলতা? নির্বাচন নিয়ে মনে হয় একটা ভীতি ধরে গিয়েছে, বা নির্বাচন কি কাজ করবে, দুটোই নির্বাচন সম্পর্কিত একটা ব্যাপার। আমি দুটো মিলিয়ে একটা বলতে চাই যে দেখুন, ওনারটাই আমি প্রথমে বলি, ইউনূস সরকার যদি জনপ্রিয় হয়, ধরলাম আপনার কথাই ঠিক আছে, এবং জনগণের কোনো মহল যদি চায় যে 5 বছর 10 বছর থাকুক, ওনারা একটা দল গঠন করে নির্বাচনের ভিতর দিয়ে সেই জনপ্রিয়তা যাচাই করতে পারে, এবং সেটাই হওয়া উচিত। মানে অনির্বাচিত সরকার কতটা জনপ্রিয় এটা আপনি বললেন জনপ্রিয়, আরেকজন বলবে জনপ্রিয় নয়, এটা তো আমরা যাচাই করতে পারবো না। যাচাইয়ের মানদণ্ড হবে জনরায়। তো যদি এই সরকার জনপ্রিয় হয়, এই সরকারের উপদেষ্টাদের নির্বাচনে যাওয়া উচিত, আমি এটা বলবো। আর ওই আপা যেটা বললেন যে নির্বাচনের ভিতর দিয়ে এদেশে সমস্যা, যেই সমস্যাগুলোর ভিতর আমরা আছি বা ছিলাম, এগুলোর সমাধান হবে কি না, আমি বলবো বর্তমান রাষ্ট্র ব্যবস্থা যদি এভাবে থাকে আমরা একদম আশা করতে পারি না যে সমাধান হবে।
ফারহানা ম্যাডাম বললেন যে ব্যবসায়ী সহ আরও নানা মহল চায় দ্রুত নির্বাচন হয়ে যাক। স্থিতিশীলতা শব্দটা, কেন তারা দ্রুত স্থিতিশীলতায় পৌঁছাতে চায়? অর্থাৎ রাষ্ট্রটা স্থিতিশীলতা মানে কি? যেভাবে ছিল রাষ্ট্রযন্ত্রটা সেভাবেই থাক। সচিবালয়ের সবাই চাইবে সচিবালয়টা এরকমভাবে থাক, তাই তো? যাতে টিএনওরাই উপজেলা শাসন করতে পারে, সচিবরা পুরো দেশটা শাসন করতে পারে। ব্যবসায়ীরা চাইবে দেশটা এভাবেই থাক, যাতে মার্কেট সিন্ডিকেটগুলো গত 15 বছর বা গত 50 বছর যেভাবে কাজ করেছে সেভাবেই চলে। এরকম আমাদের সামরিক বেসামরিক আমলাতন্ত্র বিজনেসম্যান সবাই এইভাবেই চাইবে যে দেশটা গত 50 বছর যেভাবে ছিল সেভাবেই থাক। কিন্তু জনগণ 2024-এ বলেছে যে আমরা সেভাবে সন্তুষ্ট নই। তো কেন? কারণ এই যে পুরো রাষ্ট্র কাঠামো, আমি দুটো ব্যবস্থার কথা বলি। আমাদের যে ইউনিয়ন পরিষদ ব্রিটিশরা করে দিয়েছিল, আমাদের যে পুলিশ দারোগা ব্যবস্থা ব্রিটিশরা করে দিয়েছিল। এই দারোগা ব্যবস্থার ফিলসফিটা কি? যে জনগণকে দমন করব আমরা সরকার আমাদের বিপক্ষে জনগণ দাঁড়ালে তাকে দমন, তাকে নিয়ন্ত্রণে রাখবো। তো আমরা দুবার স্বাধীন হলাম, একবার পাকিস্তান হলো ব্রিটিশ আমল থেকে, এখন বাংলাদেশ হলো। আমরা কিন্তু ওই দারোগা ব্যবস্থা বদল করিনি। এই দারোগা ব্যবস্থাটা তো কলোনিয়াল, তো সেইটা আমাদের বদল করার আবার ডাক এসেছে 2024-এ। এবং এখন স্থিতিশীলতা মানে কি? সেই দারোগা ব্যবস্থা আমি আবার রেখে দেব, সেই ভূমি ব্যবস্থা আমরা রেখে দেবো। আমাদের ভূমি অফিসে এক্সপিরিয়েন্স কি আপনারা হয়তো জান না, যারা সিনিয়র তারা জান। আমাদের পাসপোর্ট অফিসে এক্সপিরিয়েন্স কি, সচিবালয়ে এক্সপিরিয়েন্স কি, এগুলো আমরা জানি, এখানে আর না বললাম। তো সেই অভিজ্ঞতাগুলো যদি বদল হবে না, যদি আবারও একই ধরনের নির্বাচন চায়। দেখুন, বিএনপির মতো দল সংবিধানের 70 অনুচ্ছেদ বাতিল চাচ্ছে না, এটা নিয়ে বিতর্ক হচ্ছে যে শেষ পর্যন্ত চায় কিনা জানি না। মানে তাদের সংসদ সদস্য, এমনকি রুমিন ফারহানা সংসদ সদস্য হলেও উনি দলের কোনো ভুল সিদ্ধান্তেরও হয়তো বিরোধিতা করতে পারবেন না, ওইটা বজায় থাকলে। একটু বলার আছে, হ্যাঁ বলবেন। মানে আমি বলছি যে একটা বড় ধরনের পরিবর্তন ছাড়া আমাদের বর্তমান ব্যবস্থা নির্বাচিত একজন স্বৈরাচারী তৈরি করতে বাধ্য। বলুন। আমি 70 অনুচ্ছেদটা নিয়ে একটু আলতাফ ভাইয়ের সাথে বলি যে 70 অনুচ্ছেদ পরিবর্তনের কথা কিন্তু বিএনপি তার ভিশন 2030-তেও বলেছে, 4টি ক্ষেত্র বাদ দিয়ে। একটা হচ্ছে অর্থ বিল, যেটা ডেফিনেটলি অর্থ বিল যদি পাস না হতে পারে তাহলে তো ডেডলক অবস্থা, মানে বাজেট যেটা অর্থ বিল। 2 হচ্ছে জননিরাপত্তা, 3 হচ্ছে অনাস্থা, সরকারের প্রতি অনাস্থা, এবং 4 হচ্ছে খুব সম্ভবত 4টা আমার এই মুহূর্তে মনে নাই, বাট এই 3টাই মোটা দাগে। 31 দফা আরও সংযোজন আসতে পারে কিনা? ডেফিনেটলি আসতে পারে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অলরেডি বলেছেন যে 31 দফাই আমাদের ফুল স্টপ না, আপনারা যদি আরও কোনো বেটার অল্টারনেটিভ, বেটার সলিউশন আনতে পারেন, উই উইল ডেফিনেটলি ইনকর্পোরেট দ্যাট। জনাব আলতাফ পারভেজ, শেষ সংক্ষিপ্ত যদি আপনার কিছু মূল্যায়ন থাকে। না, আমি একটা প্রশ্ন আশা করছিলাম যে সেটা হলো, প্রশ্ন নিব না, আমি জাস্ট এখানে শেষ করে দেব সংখ্যানুপাতিক নির্বাচনের বিষয়টা নিয়ে। যে দেখুন, আমরা তো গত 50 বছর নানা ধরনের অভিজ্ঞতার ভিতর দিয়ে এসেছি। আমাদের দেশে যখন একটা দল ক্ষমতায় থাকে, 2-3টা বিরোধী দলও আসে, এই 4-5টা দলের ভিতর পার্লামেন্টটা কেন্দ্রীভূত হয়ে যায়। কিন্তু দেশে অনেক ছোট ছোট দল আছে যারা ছোট ছোট সমাজের প্রতিনিধিত্ব করে, তাদের কথাটা সংসদে আসে না। যেই দলটা 1 ভাগ ভোট পায়, সংখ্যানুপাতিক ব্যবস্থা থাকলে সেই দলের 3 জন পার্লামেন্ট মেম্বার থাকতো, তাতে সেই সমাজের বেদনাটা পার্লামেন্টে আসতে পারত। তা আমি ভেবেছিলাম যে আপনারা এটা বলবেন, বা বিএনপিও এখন দলীয় কোন বিবেচনায় এই পদ্ধতির বিরোধিতা করলো আমি জানি না, কিন্তু সংখ্যানুপাতিক পদ্ধতি হলে বাংলাদেশের গণতন্ত্র আরও বেশি প্লুরালিস্টিক হতো, আরও বেশি বহুত্ববাদী হতো। জনাব আলতাফ পারভেজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ব্যারিস্টার রুমিন ফারহান, আপনাকেও ধন্যবাদ। আজকে আর আমি প্রশ্ন নিতে পারছি না, তবে যারা আজকে এখানে অংশ নিয়েছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি সামনের কোনো পর্বে আবার আপনাদের সাথে আমাদের দেখা হবে। এবং দর্শক, এরকম আশা রেখেই বাংলাদেশের গণতন্ত্র বিকশিত হোক, শুধু নির্বাচনের মধ্যে আটকে না থেকে জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষাটি তৈরি হয়েছিল সেটিও বাস্তবায়ন হোক, এমন প্রত্যাশা রেখে আজকের ZSRM প্রেজেন্টস মিট দ্য পিপল এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং শুভরাত্রি।